আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ৬ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ জুমার নামাজের পর একযোগে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘোষণা দেয় তারা। এর আগে বৃহস্পতিবার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সাথে বৈঠক ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছিলেন শিক্ষার্থী প্রতিনিধিরা। তারপর সন্ধ্যায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে মশাল মিছিল করেন তারা। এর আগে বুধবার ৬ দফা দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সড়ক আটকে রাখায় তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। আর বৃহস্পতিবার রেল ব্লকেট কর্মসূচির ঘোষণা দিলেও শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক থাকায় তা শিথিল করা হয়। মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার ৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বিকেলে আসামিদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে। আদালত আগামী ২০ এপ্রিল শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার পাঞ্চনখাড়া গ্রামের রাফি সৃজন ওরফে রাজু, একই গ্রামের চান্দাইর বাড়ি মোড় এলাকার আল আমিন খান তমাল, পাঞ্চনখাড়া গ্রামের মঈন উদ্দিন আহমেদ পিয়াস, বড় সাইট্টা গ্রামের বাবুল হোসেন, দক্ষিণ উথলি গ্রামের মীর মারুফ ও মীর আমিনুর, পূর্ব দাসরা এলাকার সঞ্জীব ঘোষ এবং শিবালয় উপজেলার অন্নয়পুর গ্রামের মোশাররফ হোসেন। মানিকগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ জানান, ঘটনার পর থেকেই অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথমে সমন্বয়ক পরিচয়ে অপহরণ ও পরে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত ব্যক্তিকেও। ভুক্তভোগী জানান, অপহরণের পর মুক্তিপণ আদায়ে তার উপর চলে নির্যাতন। পুলিশ জানায়, আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন অভিযুক্তদের অন্যতম কাজী জুবায়ের। অপহরণ ও মুক্তিপণ দাবির এক ঘটনায় মামলা হয়েছে উত্তর পশ্চিম থানায়। এছাড়া বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথাও জানায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে মালিককে না পেয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। পরে আটকে রেখে চাওয়া হয় ১০ কোটি টাকা মুক্তিপণ। পরবর্তী 4 জন এসে 4 জন থেকে 6 জন এসে তখন ওরা বের করে গেছে। বের করে সিঁড়ির নিচে নামায়া ওকে টর্চারিং শুরু করে দিচ্ছে। কাজী জুবায়ের সে হলো এর আগেও একটি চাঁদাবাজি মামলার আসামি। তার নেতৃত্বে মূলত 10 থেকে 12 জন ছেলে সেখানে যায়, যে তাদের মালিকের খোঁজাখুঁজি করে। মালিককে না পেয়ে ম্যানেজারকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায় এবং সিসি ক্যামেরা ভাঙচুর করে, মোবাইল নেয়, তাদের ক্যাশে আনুমানিক 3 লক্ষ টাকা সেগুলো নিয়ে যায়। সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম বেড়েছে, সয়াবিন তেলের দামও বেড়েছে সরকারি ঘোষণায়। বাড়তি চালের দামের সাথে সবজির বাজারও চড়া, তবে কমেছে মুরগির দাম। রাজধানীর বাজার দর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিকের সাথে। তিনি এই মুহূর্তে আছেন মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেলিম, হঠাৎ পেঁয়াজের দাম বাড়া নিয়ে কি বলছেন বিক্রেতা, আর সব ধরনের নিত্যপণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন আজকের বাজার দর অনুযায়ী? লোপা, আপনি যেটা বললেন যে পেঁয়াজের দর, পেঁয়াজ কিন্তু আমি টাউন হল বাজারে এসে দেখছি যে খুব চমৎকার পেঁয়াজ আসছে এই বাজারে। সরবরাহের কোনো সংকট নেই, সারা দেশেও আসলে সরবরাহের কোনো সংকট নেই পেঁয়াজের, কিন্তু পেঁয়াজের দামটা কিন্তু হঠাৎ করে প্রায় 20 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। গত কিছুদিন আগেও যে পেঁয়াজ বিক্রি হতো 40-45 টাকা, সেই পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। সেটি পাবনা এবং হাইব্রিড পেঁয়াজ। কিন্তু বাজারে কিন্তু আমরা ভারতীয় যে পেঁয়াজ, সেই ভারতীয় পেঁয়াজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বরং ভারতীয় পেঁয়াজ কিন্তু উধাও হয়ে গেছে বলা যেতে পারে। গত কয়েক মাস ধরে আমরা দেশীয় পেঁয়াজের আধিক্য দেখতে পাচ্ছি। আসলে কোনো কারণ ছাড়াই পেঁয়াজের দামটা
বেড়েছে। এদিকে তেলের দামটা যদি বলি, তেলের কিন্তু বিশ্ব বাজারে কিন্তু তেলের দাম কিছুটা বাড়তি, সেই কারণে কিন্তু ভ্যাট এবং ট্যাক্স ছাড় দেওয়া হয়েছিল এবং আমদানিকারকরা কিন্তু দেদারসে তেল আমদানি করতে পারছিলেন। কিন্তু তেলের সংকট যেটি ছিল সেটি কিন্তু এখন আগেও কাটেনি, এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেলের সংকট রয়েছে। ডিসেম্বরে কিন্তু তেলের দাম নতুন করে 8 টাকা বাড়ানো হয়েছিল, গত মঙ্গলবার আবার 14 টাকা বাড়ানো হলো, অর্থাৎ 175 টাকা যে সয়াবিন তেল ছিল প্রতি লিটার সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 189 টাকা কেজি লিটারে। কিন্তু তারপর আমার বাজারে এসে দেখছি টাউন হল বাজারে কিন্তু শুধুমাত্র তীর কোম্পানির তেল পাওয়া যাচ্ছে, আর অন্যান্য কোনো কোম্পানি অর্থাৎ বসুন্ধরা বা ফ্রেশের যে তেলগুলো ছিল বা পুষ্টির যে তেলগুলো সেই তেল নেই, শুধুমাত্র তীর কোম্পানির কিছু তেল পাওয়া যাচ্ছে। অর্থাৎ তেলের দাম বাড়ার পরও এই তেলের কিন্তু সংকট আসলে কাটছে না, যদিও ভোক্তারা কিন্তু বেশ কষ্টের মধ্যে রয়েছেন। এদিকে যদি বলি চালের বাজার, চালের দাম কিন্তু আগের থেকে বেশ বাড়তি। কিছুদিন আগেও যে 1 মাস আগেও যে চাল বিক্রি হতো 60 থেকে 65 টাকা বা 70 টাকায় আপনার মিনিকেট চাল, সেটি কিন্তু আজকের বাজার বিক্রি হচ্ছে প্রায় 90 টাকা কেজি দরে। আপনার নাজিরশালো চালও কিন্তু 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। চালের দাম যে বাড়তি এটি আসলে কোনো উত্তর নেই, সদুত্তর নেই। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মিল মালিকদের একটা সিন্ডিকেট রয়েছে, শুধু মিল মালিক নয়, এছাড়া যে কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে তাদের যে প্যাকেটজাত করে চাল বিক্রির যে প্রবণতা, সেই প্রবণতা এবং তাদের যে মজুত করে রাখার প্রবণতা সেটি কিন্তু আসলে চালের বাজারে প্রভাবটা ফেলেছে। তাদের যদি নির্মূল করা না যেতে পারে, এখানে যদি সরকার শক্ত ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু চালের বাজারে যে সংকট, চালের দাম যে বাড়তি, এটি আসলে কমিয়ে নিয়ে আসার এক ধরনের যুদ্ধই বলা যেতে পারে সরকারের জন্য। এছাড়া যদি বলি মাছ এবং মাংসের বাজার, মাছের দাম, দেশি মাছের দাম ঠিকঠাক থাকলেও আপনার ইলিশের দামটা কিন্তু বেশ খানিকটা কমেছে। গত কিছুদিন আগেও যে ইলিশ বিক্রি হতো 2200 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বাজারে কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। গরুর মাংসের দামও কিছুটা স্বস্তি রয়েছে। ঈদের সময় কিন্তু 800 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হতো, সেটা কিন্তু 750 টাকায় চলে এসছে। ব্রয়লার মুরগির দামও কিছুটা স্বস্তি বলা যেতে পারে। ব্রয়লার মুরগি ঈদের সময় বিক্রি হতো যেটি 220 টাকা 30 টাকায়, সেটি কিন্তু 180 টাকায় বিক্রি হচ্ছে এবং সোনালিকা মুরগির দামও 30-40 টাকার মতো কমেছে। শুধুমাত্র সংকট আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এরপরে সেটা হলো সবজি কিন্তু 50 টাকার নিচে সবজি পাওয়া যাচ্ছে না বলেই বলা যেতে পারে। 100 টাকা 120 টাকা পর্যন্ত সবজির দাম উঠে গিয়েছে। তো লোপা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। হবিগঞ্জে পরপর 3 দফা দুর্ঘটনায় উড়ে গেছে যাত্রীবাহী একটি বাসের ছাদ, এতে আহত হন 20 যাত্রী। তবু বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি 10 কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। এক পর্যায়ে পালিয়ে যান চালক ও হেলপার। পুলিশ জানায় বাসটিতে 60 জন যাত্রী ছিলেন। ঢাকা থেকে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন চালক। গতরাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কামারখোলা এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক বাস না থামিয়ে বেপরোয়া গতিতে চালাতে থাকেন। পরে সমাজপুর এলাকায় অপর একটি প্রাইভেট কারকে পেছন থেকে ধাক্কা দিলে বাসের ছাদ উড়ে যায়। যাত্রীরা চালককে থামাতে অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে পালানোর চেষ্টা করেন। ছাদবিহীন বাস চালিয়ে 10 কিলোমিটার দূরের লৌহজংয়ের কুমারভোগ এলাকায় পৌঁছায় চালক। সেখানে বাস থামিয়ে পালিয়ে যান চালক ও হেলপার। বরিশাল যাইতেছি ভাই, বদ্দা ব্রিজের মধ্যে গাড়ি কন্ট্রোল হারাই ফেলাইছে। এবার ভাই এবার কি হয়েছে আমরা কিছু বলতে পারবো। সাতটা পুরো করে আমরা তো আল্লাহ ভাই বেকায়দা ভাই। কভার ভ্যান একটা প্রাইভেট পুরো বরাবর ওই জায়গা থেকে টান দিয়ে ডাইরেক্ট টান দিয়ে কভার ভ্যানের সাথে লাগা দিছে। কভার ভ্যানের সাথে লাগানো দেওয়ার সাথে সাথে হাত পুরো ডাইরেক্ট চলে গেছে। বাসটি ওজন স্টেশন, মাওয়া ওজন স্টেশনের কাছে হাইওয়ে পুলিশ আটক করে। তবে এই ঘটনায় 7টায় শুধু ভেঙে পড়েছে, এরকম খুব বড় ধরনের কোনো কেউ আহত বা নিহত হয় নাই। এবারে খেলার খবর, ক্রিকেট। কাল থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের সিনিয়র সদস্যদের বিশ্রামের পক্ষে মত দিয়েছেন খালেদ মাসুদ পাইলট। চলতি বছর 6টি টেস্ট ম্যাচে অংশ নেবে নাজমুল হোসেন শান্তরা। আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলছেন, টেস্ট মেজাজে থাকার জন্য সিনিয়র জুনিয়র সবাইকে খেলানো উচিত। কুশল ইয়াসিরের রিপোর্ট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে চলতি বছরের টেস্ট যাত্রা শুরু করবে টিম বাংলাদেশ। তুলনামূলক খর্বশক্তির দল জিম্বাবুয়ে। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অন্তর্ভুক্ত নয়, তাই সিনিয়রদের বিশ্রাম দিয়ে এই সিরিজে জুনিয়রদের সামর্থ্য দেখার বড় সুযোগ হিসেবে দেখছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। তার মতে এই সিরিজটি তরুণদের আত্মবিশ্বাস বাড়ানোর বড় সুযোগ। জিম্বাবুয়ের সাথে আমাদের লেভেলে যে টিম বাংলাদেশের, আমাদের উচিত ছিল এইরকম বয়সে
যে এতদিন যে টেস্ট এরিয়ায় খেলি তাতে আমার মনে হয় যে সেকেন্ড টিম নিয়ে জিম্বাবুয়ের সাথে খেলা হচ্ছে, যে বাংলাদেশ টিম নাম দিয়ে সেকেন্ড টিম, যেটা ইন্ডিয়া করে। শ্রীলঙ্কায় গেলে দেখবেন যে বিরাট কোহলি, অনেকে রোহিত শর্মা, অনেকে যায় না, একটা শুভমান গিল বা ইয়াংদেরকে দিয়ে শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলেছে। তো ঠিক বাংলাদেশের এরকম একটা লেভেলে যাওয়া উচিত ছিল। তবে ভিন্ন মত আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। জুনে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে এই সিরিজকে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছেন টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। যেহেতু আমরা কিন্তু টেস্ট ক্রিকেট অনেক লম্বা সময়ে পর খেলি, সেই জায়গায় বিশেষ করে মমিনুল তাদের একটা ফরম্যাটই যেহেতু খেলে, তারা রেগুলার খেলায় ভালো। মুশফিকও খুব কাছাকাছি 100 টেস্ট খেলার, তো এই সময় আমি মনে করি তাদের রেস্ট না দিয়ে তারা খেলাটা বেটার একটা অপশন। এই 2 সিরিজ ছাড়াও চলতি বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ, যা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।